রক্তিমদা, কি পরিস্থিতি, একটা দেশ আমাদের এই খেয়ে পড়ে একটা দেশ সার্ভাইভ করছে, বাঁচছে, আমাদের দয়াতে স্বাধীনতা পেয়েছে তারা, আর আমাদের দেশের পতাকাকে অবমাননা করছে। গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, সেই ছবি আমরা দেখাতেও পারি না, এতটাই অবমাননাজনক। আপনি বলছেন আমাদের দয়াতে স্বাধীনতা পেয়েছে, এটা ওরা কোনোদিনই মানেনি। ওরা মনে করে কি পাকিস্তান থেকে ওরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সেনা পাকিস্তানের কারণে ওদের সঙ্গে যুক্ত হয়েছে ওদেরকে দ্বিখণ্ডিত করার জন্য। ওরা কোনোদিনই মানেনি। মানলে ওখানে ভারতীয় সেনারা যারা মারা গেছিল তাদের নামে একটা স্মৃতিস্তম্ভ নেই কেন? ঠিক। মানলে যারা ইন্দিরা গান্ধীর কথা আজকে বলছেন তারা কেন ইন্দিরা গান্ধীর নামে একটি রাস্তা করেননি? ওখানে রাস্তা আছে ইন্দিরা রোড। আমি জিজ্ঞেস করেছিলাম যেটা কি ইন্দিরা গান্ধীর নামে, বলো না না, এটা হচ্ছে ভাওয়ালের রাজকুমারী ইন্দিরা, তার নাম। এবং এরা এই বাংলাদেশে ভারত বিদ্বেষটা আজ থেকে নয়, এটা ওই শেখ মুজিবুর রহমান যেদিন থেকে প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় থেকে শুরু হয়েছে। এখানে একটা পক্ষ সব সময় ভারত বিদ্বেষী এবং তারা পাকিস্তানপন্থী বরাবরই। বিভিন্ন ক্রিকেট ম্যাচ যখন চলে তখনও তারা দেখা যায় যে তারা হচ্ছে ভারতের বিরোধিতা করে। এবং আমরা এটা দেখেছি যে হাসিনার আমলেও দেখেছি যে ওই ঢাকা ইউনিভার্সিটির ভেতরে ক্রিকেট ম্যাচ হচ্ছে এবং সেখানে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো আমরা দেখেছি, এগুলো বাস্তব, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। ক্রিকেটের ক্ষেত্রে না হয় অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেওয়া হচ্ছে, আমি তাও মানলাম, কিন্তু যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ভারতীয় ক্রিকেটারদের যে বিকৃত ছবি পোস্ট করা হয়েছে, আমি আমার বলতেও বা দেখাতেও আমি পারবো না, রুচিতে বাঁধবে আমার, যেভাবে তাদের কোথাও শুধু ভারতীয় ক্রিকেটার নয়, বিচ্ছিন্ন দেহ তাদের চিন্ময় প্রভুকে মেলাইন করার জন্য একটি বিকৃত ভিডিও এআই দিয়ে করা হয়েছে এবং সেটাও ছাড়া হয়েছে একদম। এবং এখানে কাজে লাগানো হচ্ছে বাংলাদেশের কলেজের প্রযুক্তির ছাত্রছাত্রীদের, তাদেরকে দিয়ে গ্রুপ তৈরি করা হয়, তাদেরকে দিয়ে জামাতি কাজ করানো হচ্ছে যাতে সমস্ত এই ধরনের কাজগুলো করানো হয়। আজকে হিটলারের গেস্টাপো বাহিনীর মতো আদিনাথ যে স্বামী, যিনি চিন্ময় প্রভুর যিনি সহযোগী ছিলেন, তাকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আমরা জানতে পেরেছি, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, 1450 জন হিন্দুর বিরুদ্ধে মামলা হয়েছে, এটা কি? এটা দেশটা কোথায় যাচ্ছে? এটা কার দেশ? কেন? এটা কি? এটা ভাবা আমাদের কাছে সত্যিই খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। এটা একটা আফগানিস্তান, একটা সিরিয়ার দিকে যাচ্ছে। আপনার মনে হচ্ছে যে এখনো ভারতের পদক্ষেপ নেওয়া উচিত? করা ভারতের পদক্ষেপ নিতে সময় এসে গেছে জব্দ করে বাংলাদেশকে? অবশ্যই সময় এসেছে এবং সেটা ডিপ্লোম্যাটিক ভাবে দেওয়া হয়। একটা যদি সবক না শেখানো হয়, আমার মনে হয় কি এই অসভ্যতম বন্ধ হবে না। ডিপ্লোম্যাটিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে। ভারত চাইলেই করতে পারে না, এখন তো আর 71 সাল নয়। বা ডিপ্লোম্যাটিকভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। এবং ভারতের যারা বন্ধু দেশ, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে বিশ্ব গুরু মানা হয়। তিনি নিশ্চয়ই একটা পদক্ষেপ নেবেন এবং অন্য দেশ তাকে সহযোগিতা করবে। কারণ অলরেডি আজকে রাষ্ট্রসংঘে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তাব উঠেছে এবং সেখানে এনজিওরা প্রতিবাদ করেছে বাংলাদেশে। এবং আপনারা দেখবেন ব্রিটিশ পার্লামেন্টেও একজন সাংসদ তিনি বাংলাদেশের ঘটনা নিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমরা সমর্থন করেছি, বাংলাদেশকে দাঁড় করাতে আমরা সমর্থন করেছি, তাহলে এরকম একটা ঘটনা যেখানে হিন্দু নির্যাতন চলছে সেখানে আমরা কেন কিছু করছি না? আমি এই জায়গা থেকে আসছি। হ্যাঁ, বাংলাদেশকে যদি সত্যি এই পয়েন্টে ভাবি সিধে করতে হয়, তাহলে আমাদের সেনাবাহিনীর দরকার নেই, আমাদের বিএসএফই যথেষ্ট। পশ্চিমবাংলা থেকে 2-4টে সিভিক নিয়ে গেলেও তারা সিধে করে দিয়ে আসবে। সুতরাং সেনাবাহিনীর দরকার নেই, লোকেরও দরকার নেই। কিন্তু বিষয় হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি বলে একটা বিষয় আছে। এই আন্তর্জাতিক রাজনীতি মেনে ভারতবর্ষকে কাজ করতে হয়, কারণ ভারতবর্ষ বাকি সবাইকে বলে তোমরা আন্তর্জাতিক আইন মানো। তাই ভারতবর্ষ আন্তর্জাতিক আইনের বাইরে যাবে না, কিন্তু আন্তর্জাতিক আইন মেনেই এই ধরনের অসভ্যতা বন্ধ করার জন্য যা যা করার ভারতবর্ষ নিশ্চয়ই সেটা করবে, এইটুকু আমি কথা দিতে করছে। বিমলদা, আমার এই কারণে বারবার প্রশ্ন, কারণ প্রত্যেক মুহূর্তে, আজকেও কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে খবর এসেছে, সেখানে তাণ্ডব চলছে, নরহত্যা চলছে, হিন্দু হত্যা চলছে, গণহত্যা চলছে। সেখানকার হিন্দুরা অধীর আগ্রহে বসে আছে যে অন্তত ভারত নরেন্দ্র মোদী সরকার অন্তত এমন একটা পদক্ষেপ দিবে, এমন একটা শিক্ষা দিকে ইউনুসকে, যাতে এই সমস্ত বন্ধ করতে বাধ্য হয় ইউনুস। আমি একটা ছোট্ট বক্তব্য শোনাবো। কথা বলছিলাম যে এককাট্টায় প্রতিবাদ করে, কেন বয়কট বাংলাদেশ এখনো পর্যন্ত ট্রেন্ডিং নয় সোশ্যাল মিডিয়ায়, তার নমুনা একটা ছোট্ট দেখাই। সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী রাজ্যের, তাকে আজকে বাংলাদেশ নিয়ে জিজ্ঞাসা করতে তিনি কি বলেছে জানেন? শুনুন। এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশি হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে। বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে? থানার বড়বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান? পাল্টা হাম যারা করছে তার অস্থির মস্তিষ্কে বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা,
অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? আমি জানি না দেবাশিস দা এখানে রয়েছেন, দেবাশিস দা, দেবজ্যোতি দা, এরা কোন জগতে থাকে, এদের সঙ্গে কি করা উচিত আমার জানা নেই। এরা বলছেন যেটা নাকি অভ্যন্তরীণ বিষয়, ওরা নাকি মন্ত্রকে অনেক হিন্দু আছে তারা বুঝে নেবে, তারা নিশ্চয়ই প্রতিবাদ করবে, আমরা কেন এই নিয়ে বলবো? আদেও না কিছু জানে না কিছু বোঝে, আর ভারতের সঙ্গে আবারও সেই তুলনা ঠিক সিপিএম এর মতো আমার শুনতে লাগলো যে এটা অভ্যন্তরীণ বিষয় নিয়ে এটা মন্তব্য করা উচিত নয়, সংখ্যালঘু আক্রান্ত হলে সব দেশই সংখ্যালঘু আক্রান্ত হয়, আমাদের দেশে হয়, কি থেকে বলছে কথাগুলো? দেশের মধ্যে কাদেরকে নিয়ে চলছি আমরা? দেখুন, সিদ্দিকুল্লাহ সাহেব জনাব, উনি একটা ওই সরকারের মধ্যে রয়েছেন যে সরকারের হেড হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যখন তিস্তার জল চুক্তি হয় তখন ওনার মন্তব্য থাকে, তখন ওটা আন্তর্জাতিক বিষয় হয় না। তেভাগা যখন 3 বিঘা করিডোর যখন হয় তখন ওটা আন্তর্জাতিক বিষয় থাকে না। যখন সিএনআরসি হয় তখন আন্তর্জাতিক বিষয় থাকে না। যখন ফারাক্কার জল নিয়ে হয় তখন আন্তর্জাতিক বিষয় থাকে না, সব সময় মন্তব্য থাকে। আজকে যখন ইসকন, যার জন্মভূমি পশ্চিমবঙ্গ, স্বামী প্রভুপাদ, মায়াপুর যার হেডকোয়ার্টার, এই পশ্চিমবঙ্গ ইসকনের সেন্টার, সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলছে এটা আন্তর্জাতিক বিষয়, এটা ভারত বাংলাদেশের বিষয়, আমার এখানে কিছু মন্তব্য নেই। কিন্তু ওনার কিন্তু তিস্তাতে মন্তব্য আছে, ফারাক্কাতে মন্তব্য আছে, বিএসএফকে জমি না দেওয়া তখন তার মন্তব্য আছে, সমস্ত আন্তর্জাতিক বিষয় ওনার মন্তব্য আছে। আজকে যখন বাংলাদেশে যে হিন্দুরা মারছে, যারা ওনারই ভাষা বাংলা ভাষায় কথা বলে, বাঙালি হিন্দু যখন মরছে তখন ওনার কোনো মন্তব্য নেই। সিদ্দিকুল্লাহ সেই সরকারের সদস্য, সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রকারান্তরে একদম জিহাদি জামাতিদের এখানে আতুর ঘর করছে। বাংলাদেশে যা ঘটছে আগামী 5 বছরে পশ্চিমবাংলায় ঘটবে, আমি দাবি করে বলছি। এবার ভারত সরকারের কি বিষয় দেখুন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত সরকার, খুব ভালো কাজ করেছে। ইতিমধ্যে আলোচনার মধ্যেই জানলাম স্যারদের কাছ থেকে যে অনেকগুলো ওখানকার ক্যাবিনেট মন্ত্রীরাও এখানে আশ্রয় নিয়ে আছে যারা পালিয়েছে বাংলাদেশ থেকে। আমার ব্যক্তিগত মত, আমি জানি না বিশেষজ্ঞরা আছে, শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের মন্ত্রী যারা এখানে আজকে ভারতবর্ষে আছে সেটাকে গভর্নমেন্ট ইন এক্সাইল রেকগনাইজ করা উচিত। আর ভারত সরকারের উচিত বাংলাদেশের যে ইউনুস, এর যে কোনো লোকাল স্ট্যান্ডাই নেই, না বাংলাদেশের সংবিধানের অনুসারে কোনো লোকাল স্ট্যান্ডাই আছে, না আন্তর্জাতিকভাবে সমস্ত অসাংবিধানিক, সেটাকে পুরোপুরি তাকে ডিরেকগনাইজ করা উচিত করে শেখ হাসিনাকে দিয়ে বলানো উচিত যে বাংলাদেশের প্রধান হয়ে আপনি মন্তব্য করুন, এবং ভারত সেই ব্যবস্থা করে দেবে। শেখ হাসিনা যেন ইউএনওতে মন্তব্য করে যে আমার বাংলাদেশ লুট হয়ে গেছে, আমার বাংলাদেশে পিস কিপিং ফোর্স চাই, এবং সেই পিস কিপিং ফোর্স ভারত দেবে। এই ব্যবস্থা কূটনৈতিক ব্যবস্থা আমার মনে হয় ভারত সরকারের করা উচিত। একদম খুব স্ট্র্যাটেজিক্যালি বললেন দেবাশিস দা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।